গতদিন মার্কেটে আমরা একটা বড় মুভমেন্ট দেখেছি নিফটি ব্যাংক নিফটিতে উপরের লেভেল থেকে গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে মার্কেটে কিছুটা উপরের দিকে পজিটিভ দিকে গেলেও মার্কেটের ওভারঅল একটা নেগেটিভ সাইডে মুভমেন্ট এবং এই সিচুয়েশনে বিভিন্ন সেক্টর নয় প্রত্যেকটা সেক্টর একটা সেলিং সিচুয়েশন আমরা লাস্ট দিন দেখেছি মার্কেটে এবং ইরান ইসরায়েলের যুদ্ধ আমাদের মার্কেট ক্লোজ হওয়ার পরে আরও ত্বরান্বিত হয়েছে, আরও বেড়েছে এবং এই যুদ্ধ শেষ হওয়ার মতো সময় এখনো আসেনি বলে বিশেষজ্ঞ মহল এখান থেকে আ মানে তারা প্রেডিকশন করছেন। এইরকম সিচুয়েশনে এখান থেকে বাজারে ইম্পোর্টেন্ট লেভেল কি থাকবে? ক্রুড এবং ন্যাচারাল গ্যাসের সম্ভাবনা আগামী দিনে কেমন হতে পারে? ইন্ডিয়ান মার্কেটে এর প্রভাব কিভাবে পড়তে পারে? কারণ ইন্ডিয়ান মার্কেটে নিউজ চ্যানেল যেভাবে আমাদেরকে দেখায়, আমরা সেভাবেই দেখি। বাট নিউজ চ্যানেল এখনো পর্যন্ত ইন্ডিয়ান মার্কেট সম্বন্ধে কিছু বলছে না। বাট ইন্ডিয়ার ইকোনমি ক্ষেত্রে কি হতে পারে, সেটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত শুনতে পারছি না। বাট আমি আগে থেকেই আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে যে কি সম্ভাবনা এখান থেকে দেখা যাচ্ছে এবং সেগুলো আপনাকে আ ধরে নিয়েই কাজ করতে হবে। ঠিক আছে? প্যানিক হওয়ার কোনো কারণ নেই। আবারও বলছি, যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে চান, তারা মিউচুয়াল ফান্ডে এসআইপি মোডে ইনভেস্টমেন্ট করুন এবং সঠিক জায়গাতে সঠিক ফান্ডে। যদি আপনাদের কোনো সমস্যা হয়, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি নিজে আপনাদেরকে হেল্প করতে পারি মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টের জন্য। যখন মার্কেট নিচে পড়েছে, দ্যাট ইস দ্য বেস্ট টাইম বা বেটার টাইম ফর ইউ মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার বা এসআইপি মোডে মার্কেট ইনভেস্ট করার জন্য। আজ দোল উৎসব, হোলি উৎসবের জন্য আমাদের মার্কেট ছুটি। বাট অ্যাকচুয়াল হোলি আগামীকাল। তো সবাইকে হোলির অনেক শুভেচ্ছা। দোলের অনেক শুভেচ্ছা। চলুন শুরু করি। দেখুন, নিফটি খুব ইম্পোর্টেন্ট একটা ক্রিটিক্যাল জোনের কাছে দাঁড়িয়ে আছে। সঙ্গে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব ক্রুড অয়েল এবং ন্যাচারাল গ্যাস, দুটো বিষয় নিয়ে। ঠিক আছে? ৩ টে বিষয় আমি এখানে কভার করব আজকে। ক্রুড, ন্যাচারাল গ্যাস। দেখুন, আমাদের মার্কেট যেহেতু ক্লোজ, আমাদের মার্কেট ক্লোজ হওয়ার জন্য আমাদের মার্কেট আগামীকাল গতকাল ১১ টার সময় ক্লোজ হয়েছে। ওয়ার্ল্ড মার্কেট রাত ৩টে পর্যন্ত, ৩:৩০ পর্যন্ত চলে। আবার ওয়ার্ল্ড মার্কেট ৪:৩০ ৫টা থেকে আবার ওপেন হয়ে যায়। মানে এই ক্রুডের ক্ষেত্রে বা ন্যাচারাল গ্যাসের ক্ষেত্রে বলছি আমি। তো আমি ওয়ার্ল্ড মার্কেটের যে চার্ট সেটাই আমি দেখাবো আপনাদের সঙ্গে। আর ইন্ডিয়ান মার্কেটের আজকে প্রবাবলি আমি ঠিক জানি না, কিন্তু আজকে হোলির দিনে সেকেন্ড হাফে মার্কেট খুলতে পারে। মেবি। একবার তবু আমি দেখে নিচ্ছি। এমসিএক্স হলিডে, জাস্ট আমি আপনাদেরকে একটা আপডেট দিয়ে দিচ্ছি। এমসিএক্স হলিডে 2026 যদি আপনি সার্চ করেন, তাহলে দেখবেন এমসিএক্স এর ওয়েবসাইটে আপনার হলিডে লিস্ট চলে আসবে। মানে ছুটির দিনের লিস্ট চলে আসবে। সেই ছুটির দিনের লিস্ট যদি দেখেন, তাহলে ফার্স্ট যেটা আসছে হোলি, ফার্স্ট হাফ, সেকেন্ড হাফ। ঠিক আছে? সেকেন্ড ডে, থার্ড হচ্ছে হোলি মার্চের মার্কেট ক্লোজ এবং সেকেন্ড হাফ আপনার ৫:৩০ ৫:৩০টার দিক থেকে মার্কেট কিন্তু ওপেন হবে। আজকে মার্কেট খোলা আছে। ঠিক আছে? অনলি ফার্স্ট হাফে আমাদের এমসিএক্স মার্কেট, কমিউনিটি মার্কেট বন্ধ। সেকেন্ড হাফে কমিউনিটি মার্কেট কিন্তু খোলা থাকবে। সেক্ষেত্রে গোল্ড, ক্রুড অয়েলে আপনারা আজকেও ট্রেড প্ল্যান করতে পারেন। সেক্ষেত্রে আমি ন্যাচারাল গ্যাস এবং ক্রুডের লেভেল শেয়ার করব। একটু ভিডিও বড় হতে পারে। চেষ্টা করব ছোট করে বানানোর। সবাই পুরোটা শুনুন, সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে। আর আমাদের যে ক্লাস স্টার্ট হবে, ক্লাস কিন্তু আ এপ্রিল মাসের ফার্স্ট উইক থেকে স্টার্ট হচ্ছে। যারা সিট বুক করবেন তারা সিট বুক করে নিন। ক্লাস করবেন তারা সিট বুক করে নিন। কয়েকজন সিট বুক করে নিয়েছেন এবং যেহেতু এটা রোজার মাস চলছে এবং ঈদের পরে আমি এটা আরো আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু আপনারা ফার্স্ট কাম, যে ১ম আসবেন তারা ১ম তাদের সিট বুক হয়ে থাকবে। খুব বেশি সিট কিন্তু নেই এখানে। ফেস টু ফেস অনলাইন ক্লাস হবে এভরি সানডে সন্ধ্যে ৬টা ৬:৩০ থেকে ৮টা ক্লাস থাকবে। মোটামুটি ২ মাস ধরে হবে এবং একটা অ্যাডভান্স লেভেলের সুইং পজিশনাল ইন্ট্রাডে, মোস্টলি ইন্ট্রাডে অপশন ট্রেডিং এর জন্য এটা। তো সুইং পজিশনাল ওখানে কভার থাকবে। এফআইআই, বাইং, সেলিং সবকিছু ডিসকাশন থাকবে। মার্কেটের ওভারঅল স্ট্রাকচার ডিসকাশন থাকবে। দেখুন, মার্কেট যে জায়গায় এখন দাঁড়িয়ে আছে নিফটি একটা ক্রুশিয়াল লেভেলের কাছে দাঁড়িয়ে আছে। খুব ক্রুশিয়াল লেভেল।
আমি বলছি না যে এই লেভেল ব্রেক করলে নিফটি এখান থেকে পুরো ধরাশায়ী হয়ে যাবে, এরকমটি নয়। আমি আপনাদেরকে ওয়েট করতে বলবো, আর বেশি দিন নয়, মাত্র 20 ডেজ, 15 to 20 ডেজ ওয়েট করুন। মার্কেট যদি রিভার্সাল হয়, ওই টাইম থেকে রিভার্সাল হবে এবং সেখানে যদি কনফার্মেশন পাই, আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর যারা আমার সঙ্গে যুক্ত আছেন প্রাইভেট গ্রুপে, তারা তো সবকিছু আপডেট পাবেন। ডেইলি ইন্টারডে অ্যানালিসিস এখন বেসিসে কাজ করুন। ডেইলি মার্কেট যেমন কাজ ট্রেড হচ্ছে ইন্টারডেতে, সে বেসিসে কাজ করুন। কোনো পজিশনাল ভিউ নেই। ভোলাটিলিটি থাকবে মার্কেটে, উপরে নিচে হবে, বাট 2-3 সপ্তাহ ওয়েট করুন। মার্কেটে একটা বেস ফরমেশন বলুন, টপ ফরমেশন বলুন, হবে। আমি হলে আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা প্রাইভেট গ্রুপে যুক্ত হতে চান, একটা ছোট প্রিমিয়াম পে করেও যুক্ত হতে পারেন, বা ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে এলআইসি ব্লু অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক আছে, ওখান থেকে অ্যাকাউন্ট ওপেন করে যদি আপনি অপশনে ট্রেড করেন, ট্রেড করলে তবে কিন্তু আপনি থাকবেন গ্রুপে এবং সম্পূর্ণ ফ্রি অফ কস্টে থাকতে পারবেন। ভালো করে অবজার্ভ করুন, এটা হচ্ছে 1 ফেব্রুয়ারি, আজ থেকে 1 মাস আগের ক্যান্ডেল, এবং এই 1 ফেব্রুয়ারি ছিল বাজেট ডে। ঠিক আছে? 1 ফেব্রুয়ারি ছিল বাজেট ডে। তো বাজেট ডে যে ক্যান্ডেল, দেখুন তারপর এই বাজেট ডে ক্যান্ডেলের যে লো, সেটা ছিল অলমোস্ট 24,590, 24,600 লেভেলের কাছাকাছি। আর মার্কেট গতদিনের যে লো বানিয়েছে, সেই লোটাও ওরকম 24,600 কাছাকাছি। বাজেট ডের পরের দিনে মার্কেট একটা উপরের দিকে মুভমেন্ট হয়েছিল। তার পরের দিনে আসছিল ইউএসের যে ট্যারিফ নিউজ, ইউএসের 50% ট্যারিফ থেকে 25% বা 18% যে ট্যারিফ নিউজটা এসেছিল তারপরে। তো সেখানে একটা হাই বানিয়েছিল, সেটা ছিল 26,370-80 লেভেলে। ওটাই অল টাইম হাই। যদি মার্কেট এই লেভেলের সাপোর্ট নেয় এখান থেকে, তাহলে মার্কেটে কিন্তু উপরে গেলে আবার এই উপরে অল টাইম হাই পৌঁছে যাবে। কিন্তু মার্কেট যদি আগামীকাল যে কোনোভাবে 24,590, 24,550 এর নিচে ক্লোজ দেয়, তাহলে মার্কেট এখান থেকে নিচের দিকে 24,350, ঠিক আছে? ইভেন আরেকটু নিচেও মার্কেট যেতে পারে। 24,000 লেভেল মার্কেট যেতে পারে। তো ওয়েট করতে হবে। আমি টোটাল প্ল্যান করব অ্যাকর্ডিংলি ইন্টারডে। যেমন লাস্ট দিন আমি আপনাদের সঙ্গে ফেসবুকে শেয়ার করেছিলাম। ১০-১২ জন হয়তো দেখেছিলেন, বা কজন দেখেছিলেন আমি জানি না। হ্যাঁ, ১০-১২ জন হয়তো লাইক করেছিলেন। তো সেখানে দেখবেন আমি শেয়ার করেছিলাম যে মার্কেট যেখানে ওপেন হচ্ছে, ওপেন হওয়ার পরে ইন্টারডেতে ওয়েট করুন, এবং ভিডিওটা আমি শেয়ার করেছিলাম ঠিক মার্কেট ওপেন হওয়ার জাস্ট আগেই। এবং দেখবেন মার্কেট যেখানে ওপেন হয়েছিল, ওপেন হওয়ার পরে এখান থেকে উপরের দিকে যদি দেখেন ৩-৪০০ পয়েন্টের আপ মুভ এসেছিল। তারপরে উপরের লেভেল থেকে যদি আপনি সেল করেন, দ্যাট ইজ সেলিং অপরচুনিটি বলে সেল করবেন। দেখবেন উপরের লেভেল থেকে সেলিং হয়ে একদম ডে লোর কাছে আসে, আবার এখান থেকে রিভার্স নিয়ে মার্কেট উপরের দিকে যায়। তো ইন্ট্রাডে ট্রেডিং করতে হলে আপনাকে এই ছোট, ছোট বিষয়গুলো বুঝতে হবে। কখনো আপনাকে ফোমোতে ট্রেড নেওয়া যাবে না, বা প্যানিকে আপনাকে সেল করা যাবে না। ফোমো মানে কি? উপরের দিকে যখন উঠে যাচ্ছে তখন মনে হবে যে ব্যাস আমি আর ধরতে পারলাম না। আর নিচের দিকে যখন পড়ে যাচ্ছে মনে হবে যে প্যানিক হয়ে গেল সিচুয়েশন, আমি এখানে বাই করব না সেলই করব। কিন্তু আপনি একদম লোতে সেল করছেন, আর আপনি একদম উপরে গিয়ে বাই করছেন। তো যখন বাই করবেন, চেষ্টা করবেন বাই অন ডিপ, নিচে বাই করার। আর সেল করলে সেল অন রাইজ, মানে উপরে সেল করার। এটা একটা ছোট্ট পয়েন্ট আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আগেও করেছি হয়তোবা। তো কালকের জন্য আমি 15 মিনিটের চার্ট ওপেন করলাম নিফটির ক্ষেত্রে। এই যে লেভেল ড্র করেছি, লেভেল ইম্পোর্টেন্ট। যদি মার্কেট উপরের দিয়ে কোনো কারণে কোনো বেসিসে যায়, না যাওয়ার অস্বাভাবিক কিছু নয়, যেতেই পারে। সেক্ষেত্রে 25,000 লেভেলের উপরে যদি সাস্টেইন করে ৫-১০ মিনিট, দেন এখান থেকে 25,100 থেকে 25,150 লেভেল পর্যন্ত দেখাতে পারে। ১-১৫০ পয়েন্টের মুভমেন্ট। বাট যদি এখানে 25,000 এর লেভেলের কাছে গিয়ে রেজিস্ট্যান্স ফেস করে, ওইখান থেকে ফির নিচে আসবে 24,800, 24,700, এবং নিচে একটা ইম্পোর্টেন্ট লেভেল মনে রাখবেন, 24,500 লেভেল ব্রেক করলে কিন্তু এই নিচের দিকে যাবে। 24,550 থেকে 24,600 লেভেল। ঠিক আছে? ব্যাংক নিফটি দেখুন। ব্যাংক নিফটির সেম সিচুয়েশন। মার্কেটের মেজর টপ বটম তৈরি হওয়ার এখনো সময় আসেনি। আমি আগের দিনও ভিডিওতে বলেছিলাম, এখনো বলছি। দেখুন এটা হচ্ছে ব্যাংক নিফটি, সেম সিচুয়েশন ব্যাংক নিফটি, এবং যদি আপনি চার্ট দেখেন ব্যাংক নিফটিতে অলমোস্ট একই রকম। বাট বাজেটের এই ছিল লো 1 ফেব্রুয়ারি। এই বাজেটের লো এর থেকে অনেকটাই উপরে আছে। মানে ব্যাংক নিফটি কম্পারেটিভলি নিফটির থেকে স্ট্রং দেখাচ্ছে। স্ট্রং দেখালে তো হবে না। এখান থেকে ট্রেডিং প্ল্যান করতে হবে এবং কোন বেসিসে করা যায় দেখতে হবে। দেখুন সিম্পল 15 মিনিটের চার্ট ওপেন করলাম আমি। এই লেভেল দুটাকে ফলো করুন। প্রিভিয়াস ডে হাই আর লো, মানে 60,200 এর উপরে
যদি উপরের দিকে মুভমেন্ট হয় 2-5 মিনিট সাস্টেন করে, দেন 60,500 থেকে 700 পর্যন্ত টার্গেট দেখাতে পারে। ঠিক আছে? আর নিচের দিকে 59,200 লেভেল ব্রেক করলে নিচের দিকে অনেকটা দূর আরও যেতে পারে। 500-700 পয়েন্টের 700 পয়েন্টের মুভমেন্টও দেখাতে পারে। তো মেন পয়েন্টে আসি এবার। আমি তো লেভেল আপনাদের সঙ্গে শেয়ার করলাম নিফটি ব্যাংক নিফটি। মেন পয়েন্টে আসি। পয়েন্ট হচ্ছে এটাই যে ইরানের উপরে হামলা করার পরে তাদের যে সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি তিনি মারা গেছেন বা তিনি শহীদ হয়েছেন এরকম কথা আমরা শুনেছি। তারপরে তার ছেলে হাওয়ায় শোনা যাচ্ছে যে তিনি হয়তো নেক্সট সুপ্রিম লিডার ইরানের হতে চলেছে এবং তার তত্ত্বাবধানেই এত কিছু চলছে। আরও কয়েকজন লিডার কিন্তু আয়াতুল্লাহ খামেনি তার মৃত্যুর আগেই তিনি ডিসাইড করে দিয়ে গেছিলেন। এগুলো ত্রিস্তরীয় ইরানের যে লিডারশিপ বা যে শাসন ব্যবস্থা চলে, ত্রিস্তরীয় শাসন ব্যবস্থা চলে। ঠিক আছে? একটা আলাদাই ব্যাপার ওখানে। মানে একজনকে যদি মেরে ফেলে দেয়, আমরা লাস্ট ১ বছর ধরে যদি দেখি কতবার ইরানের উপরে হামলা হয়েছে এবং কতজনকে মারা গেছে, তবুও দেশটা এখনো একটা জায়গাতে কিন্তু রয়ে গেছে। কোনো ধর্মের দিক থেকে বলছি না, কোনো অন্য দিক থেকে বলছি না। কারণ আমাদের দেশে কোনো কথা বলতে গেলেই সেখানে চলে আসে ধর্ম। এমনভাবে আমরা কন্ট্রোলড হয়ে রয়েছি এই মুহূর্তে। মানে আমাদের ব্রেইন অ্যাকচুয়ালি আ অন্যভাবে তৈরি হয়ে গেছে। কিন্তু আমি কয়েকটা পয়েন্ট আপনাদেরকে বলছি শুনুন। ইরান থেকে, রাশিয়া থেকে যে পরিমাণ আমাদের কেনাবেচা হতো, জিনিসপত্রের তেল কেনা হতো, সেগুলো কিন্তু টাকা বিনিময়ের মাধ্যমে হতো এবং ইন্ডিয়াতে তারা ইনভেস্ট করে রেখেছিল সেই টাকা। এখন জানা যাচ্ছে অনেক কিছু শোনা যাচ্ছে। আমেরিকা বা ইসরায়েলের সঙ্গে এরকম কোনো সম্পর্ক কিন্তু আমাদের নেই। এটাকে আপনাকে বুঝতে হবে। আমরা যা করছি আমেরিকা, ইসরায়েলের সঙ্গে চাপে পড়ে করছি। বাট অ্যাকচুয়াল সম্পর্ক আমাদের সঙ্গে ছিল যাদের, সেটা হচ্ছে ইরান এবং ইসরায়েল ব্যবসায়িক সম্পর্ক এবং একটা ভালো সম্পর্ক। দ্বিতীয় কথা যদি আমরা বলি, ইরান আয়াতুল্লাহ খামেনির পরবর্তী সময়ে যে অ্যাটাকগুলো করেছে এবং সেই অ্যাটাকগুলোতে অনেকেই কিন্তু মানে কোনো ধর্ম নির্বিশেষে যদি আমরা দেখি সৌদি আরব থেকে শুরু করে কুয়েত, কাতার, বাহারিন, ইউনাইটেড আরব আমিরশাহী, ইভেন দুবাইতেও আমরা দেখেছি কিভাবে অ্যাটাক করছে, ড্রোন অ্যাটাক এবং মিসাইল অ্যাটাক। যে দুবাই এতদিন পর্যন্ত সেফ বলে মানত মানুষ পৃথিবীতে, সেটাও কিন্তু সেফ নয়। তাহলে একটা দেশ যখন কোন পরিস্থিতিতে সে এইরকম চারিদিকে এইরকমভাবে অন্যান্য গুলোর উপরে অ্যাটাক করতে পারে, যে কান্ট্রিগুলোর উপরে অ্যাটাক করছে এই প্রত্যেকটা কান্ট্রির উপরে আমেরিকার এয়ার বেস আছে। মানে আমেরিকার সৈন্য ঘাঁটি আছে এবং সেই সৈন্য ঘাঁটিগুলোতে অ্যাটাক করছে। এক প্রকার দেখতে গেলে এই সময় পুরো ওয়ার্ল্ড চালাচ্ছে কে? একটা দুটো দেশ, একটা দুটো ব্যক্তি। এটা কিন্তু ইন্ডিয়ার জন্য কোনো দিনই ভালো হতে পারে না বলে আমার মনে হয়। ইন্ডিয়া চাপে পড়ে কদিন পর অনেক কিছু করছে এবং করবে এবং করছেও। এবার আসি মুদ্রা কথা, আসল কথাতে। আমাদের দেশে তার কি প্রভাব পড়তে পারে? দেখুন, অলরেডি স্ট্রেইট অফ হরমুজ যে ক্যানেলটা আছে, যেখান থেকে আমাদের ইন্ডিয়ার 2.5 থেকে 2.7 বিলিয়ন $7 বিলিয়ন ব্যারেল তেল আমাদের দেশে আমদানি হয় প্রতিদিন। মানে আমাদের দেশে যত ফুয়েল আসে, ন্যাচারাল গ্যাস এবং ক্রুড অয়েল, তার 60% ওই পথে আসে। ইরান ওই পথও ব্লক করে রেখে দিয়েছে। কিভাবে ব্লক করেছে জানেন? কিছু ওখানে মিসাইলও নয়, কিচ্ছু নয়। ওখানে এমন এক ধরনের আ জ্যামার বসিয়ে দিয়েছে যে যখনই কোনো জাহাজ ওখান দিয়ে যাবে, সে তার দিক ঠিক রাখতে পারবে না। কোন দিকে যাচ্ছে, ঘুরেই যাবে একটা জায়গার মধ্যে। সেটাই চলছে। অলরেডি ইরাক ৫-৭ টা
জাহাজের উপরে অ্যাটাকও করেছিল, ড্রোন বা মিসাইল অ্যাটাক। ইরান যা কিছু করছে একাই করছে। পাশে হয়তো রাশিয়া, চীন আছে, কিন্তু অ্যাক্টিভলি নেই। আবার অনেকের প্রশ্ন, এটা কি তৃতীয় বিশ্বযুদ্ধ হবে? দেখুন, সময় বলবে। তৃতীয় বিশ্বযুদ্ধ অতদূর পর্যন্ত আমি দেখছি না। ইরান এটাই করার চেষ্টা করছে, যদি ইরানের উপর অ্যাটাক হয়, আর ইরান কি করতে পারে তাতে পুরো ওয়ার্ল্ডের একটা যে এই যে একটা জায়গা থেকে একটা জায়গায় জিনিসপত্র নিয়ে আসা, নিয়ে যাওয়ার যে ব্যবস্থা, সেটা কিভাবে লঙ্ঘিত হতে পারে, সেটা কিন্তু ইরান দেখিয়ে দেবে। এবং তার ফলে লজিস্টিক যে ব্যাপারটা, লজিস্টিক সিস্টেম কিভাবে ব্যাহত হতে পারে, এবং তার ফলে বিভিন্ন ইকোনমি কিভাবে আর্থিক ঝুঁকির মধ্যে আসতে পারে, সেটাই ইরান এখন দেখানোর চেষ্টা করছে। যেখানে আমেরিকা ইরানের রেজিম চেঞ্জ, মানে তাদের যে শাসন ব্যবস্থা, একটা দলের হাত থেকে অন্য দলের নিয়ে যাওয়ার চেষ্টা করছে, সেটা আমেরিকা অন্যান্য দেশের থেকে চাপ আসুক যে আমরা কিন্তু এইভাবে চাইছি না, এটা সমগ্র দেশ বলুক। এটা ইরান চাইছে। ওভারঅল একটা জিনিস দেখুন, যত দেশের আমেরিকা এই তত্ত্বাপলক করার ব্যবস্থা করেছে, যেটাকে বাংলায় রিজিম চেঞ্জ, ইংলিশে রিজিম চেঞ্জ বলছে, মানে শাসন ব্যবস্থা যার চলছে সেটাকে চেঞ্জ করে আমেরিকার কন্ট্রোল নিয়ে আসার চেষ্টা করছে। যেমন ইরাক, সিরিয়া, আফগানিস্তান, ইভেন রিসেন্টলি আমরা বাংলাদেশও দেখব, কয়েকদিন আগে দেখেছি আমরা। আরও অনেক দেশ, রিসেন্টলি ভেনেজুয়েলা। তো কোনো দেশেরই কিন্তু এখনো পর্যন্ত আমরা ভালো কিছু দেখিনি। তো যারা মাতামাতি করছেন যে ইরানের আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পরে, বা আয়াতুল্লাহ খামেনি চলে যাওয়ার পরে ইরান ভারতের সাথে যাবে এবং ওদের দেশের নাগরিক ভারতের সাথে, ওদের দেশের নাগরিক কিন্তু সেটা ভাবছে না। মেজরিটি অফ দ্য নাগরিক, মানে মেজরিটি অফ দ্য পপুলেশন সেটা ভাবছে না। ইন্ডিয়ার মতো কান্ট্রি, সে একই গল্প। আমাদের ব্রেন ওয়াশটা এমনভাবে হয়েছে যে আমরা একটা জিনিসের বাইরে আর বেরোতে পারি না। আমরা আন্তর্জাতিক রিলেশন ভুলে গেছি, আমরা বিজনেস ভুলে গেছি, আমরা একটা জিনিস নিয়েই পড়ে আছি। আর কিছু বললাম না। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন। ক্লাস যেটা স্টার্ট হচ্ছে, অনেকেই বলে রেখেছিলেন ক্লাসের জন্য, বাট আমি রোজ ভিডিও হয়তোবা আপলোড করছি না, হয়তোবা করব। এখন আমি আপনাদের সঙ্গে আগেও শেয়ার করেছি, এই মাসটা একটু প্রবলেম হবে। কিন্তু ক্লাসে যারা জয়েন করতে চাইছেন, যারা ১৫ দিন ১ মাস আগে থেকে আমাকে বলে আসছেন দাদা ক্লাস স্টার্ট করুন, আমরা জয়েন করব, আমি কিন্তু তাদের সন্ধান পাচ্ছি না, পাইনি। তো আপনারা যদি মনে করেন যে আমি ভিডিও বানাচ্ছি না মানে নেই, ভুল করছেন। আপনারা যদি মনে করেন ভিডিও বানাচ্ছি না মানে প্রাইভেট গ্রুপ চলছে না, আপনারা ভুল করছেন। প্রাইভেট গ্রুপে ডেইলি আমি অ্যাক্টিভ থাকি এবং থাকবো ডিউরিং দ্য মার্কেট আওয়ার্স, যখন মার্কেট চলবে। আর খেলা তখনই হবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।